ওয়েলকাম টু ফ্যান্ডম আরেকটা ইন্ডিয়ান ফুটবলের আপডেটের ভিডিও নিয়ে চলে এসেছি। আর কালকে অসাধারণ খেলা হয়েছে, পুরো একদম গোলের বন্যা বলতে গেলে 4-3 স্কোর লাইন হয়েছে। আর সেই দিয়ে কিন্তু মোহনবাগান একদম অ্যাডভান্টেজিয়াস পজিশনে এখন বসে আছে, মানে লিগ চ্যাম্পিয়ন হবে হবে করছে এরকম জায়গায়। একজনের 4টে ম্যাচ, একজনের 3টে ম্যাচ বাকি, মানে মুম্বাই আর মোহনবাগানের মধ্যে কিন্তু এই মুহূর্তে লড়াই। তো সেই সব নিয়ে কথাবার্তা বলবো, কালকের ম্যাচ নিয়েও বলবো। সবার আগে যে কথাটা, এখন যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই করে নিও, বেল আইকনটা টিং টং করে অপশনটা প্রেস করে দিও রেগুলার নোটিফিকেশন পাওয়ার জন্য। আমাদের ফেসবুক আর ইনস্টাগ্রাম পেজটাও ফলো করে নাও, ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে। তো পুজোর থেকে আগে প্রথমে ইন্ডিয়ান ফুটবলে কিছু আপডেট শুনে নাও, তারপরে মোহনবাগানের খেলায় আসছি। তো প্রথমে বলি যে ইন্ডিয়ান ফুটবলে যে আপডেট গুলো রয়েছে সেগুলো একটু দিয়ে দিই। তো তার মধ্যে খুব তাড়াতাড়ি কিন্তু শুরু হচ্ছে সাব জুনিয়র লিগ 2023-24 AIFF এর। তো সেটা তো চলছে, আর মানে কলকাতার জন্য একটা তো চলছে, বাকি জনগুলো শুরু হবে। এবং তার সাথে বলে রাখি যে 42টা টিম নিয়ে জুনিয়র লিগ 2023-24 কিন্তু শুরু করতে চলেছে AIFF। তার মধ্যে গ্রুপ জোনাল রাউন্ড গ্রুপ বি তে কিন্তু বেঙ্গলের টিমরা রয়েছে। সেইখানে রয়েছে বেঙ্গল ফুটবল একাডেমি, বিধাননগর মিউনিসিপ্যালিটি, মিউনিসিপ্যাল স্পোর্টস একাডেমি, ইস্ট বেঙ্গল, মোহামেডান, মোহনবাগান এবং ইউনাইটেড স্পোর্টস, এই 6 জনকে নিয়ে। এর সাথে সাথে বলি যে তার সাথে 32টা টিমকে নিয়ে কিন্তু শুরু হচ্ছে আন্ডার 20 স্বামী বিবেকানন্দ মেন্স ন্যাশনাল ফুটবল চ্যাম্পিয়নশিপ, এবং সেখানেও কিন্তু বেঙ্গল পার্টিসিপেট করছে। এবং মোটামুটি টোটাল 8টা গ্রুপ রয়েছে, এবং তার মধ্যে বেঙ্গল যেই গ্রুপে আছে সেটা হচ্ছে গ্রুপ ইতে। সেখানে ওয়েস্ট বেঙ্গলের সাথে রয়েছে উত্তরাখণ্ড, পাঞ্জাব, তামিলনাড়ু। তো এগুলো তো মোটামুটি আপডেট ছিল। এবং তার সাথে বলে দিই আজকে কিন্তু রিলায়েন্স ফাউন্ডেশন ইউথ লিগেরও কিন্তু খেলা রয়েছে। সেই রিলায়েন্স ডেভেলপমেন্টাল লিগের কিন্তু আজকে দুটো খেলা রয়েছে, একটা হচ্ছে ইস্ট বেঙ্গল ভার্সেস জামশেদপুর। আর আজকের ম্যাচ যদি ইস্ট বেঙ্গল জেতে তাহলে কিন্তু গ্রুপ লিগের টপে উঠে যাবে। আর আরেকটা ম্যাচ রয়েছে ইউনাইটেড স্পোর্টস ভার্সেস অ্যাডামাস। তো দুটো ম্যাচই কিন্তু খুব ভালো ম্যাচ। ইস্ট বেঙ্গলের খেলাটা কিন্তু ব্যারাকপুর স্টেডিয়ামে রয়েছে 2:30 থেকে। তো এরপরে আসি বাকি যেই আপডেট গুলো রয়েছে সেগুলোর মধ্যে। তো সেগুলোর মধ্যে কন্যাশ্রী কাপ তো চলছে, প্রিমিয়ার বি তো চলছেই, সেগুলোতে অবশ্যই তোমরা নজর রেখো, কারণ সেটাও কিন্তু একটা ভালো উদ্যোগ। এর সাথে বলে রাখি গত 12 তারিখে কিন্তু আইএফ এর তরফ থেকে 5th ডিভিশন টু প্রিমিয়ার ডিভিশন অব্দি যত লিগ, মানে যতগুলো ক্লাব চ্যাম্পিয়ন হয়েছে, রানার হয়েছে, প্রত্যেকের হাতে কিন্তু ট্রফি তুলে দেওয়া হয়েছে। মোহামেডানকেও ট্রফি তুলে দেওয়া হয়েছে, ইস্ট বেঙ্গল রানার হয়েছিল তাকেও তুলে দেওয়া হয়েছে। এছাড়া সুরুচি সংঘের মতো টিম কিন্তু 5th ডিভিশন থেকে চ্যাম্পিয়ন হয়ে কিন্তু প্রিমিয়ারে এসছে। তো এগুলো শুনেই নিলে ইন্ডিয়ান ফুটবলের আপডেটস। এবার যেটা জানতে যাও কালকের খেলার বিষয়ে একটু বলি। কালকে একদম ভগবান লেভেলে খেলেছে মোহনবাগান। বলতে গেলে একটা প্লেয়ারকে বলতেই হবে যাকে অনেকজন গালাগাল দিয়েছে, অনেকজন ক্রিটিসাইজ করেছো, সেই আরমান্দো সাদিকু। পুরো মানে ভগবান লেভেলে চলে গেছিল, কিন্তু কালকে আলাদা লেভেলের খেলেছে। কি সব গোল করেছে, মানে যেই দুটো গোল করেছে পুরো বলতে গেলে আর ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্সি। প্রথমটা কিন্তু কোটারের ওপর দিয়ে বল নিয়ে গিয়ে অসাধারণ একখানা, কিন্তু সেকেন্ড বার একদম কোনায়, মানে হচ্ছে বেশি কোনা আর হয় না, সেখানে ফিনিশ। সেকেন্ড গোলটাও যদি সাদিকুর দেখা তো গোলা শট, সবার মাঝখান দিয়ে এরকম ভিড়ের মধ্যে কিন্তু গোলা শট, মানে দুটোই একদম ওয়ার্ল্ড ক্লাস লেভেলের গোল। সাদিকু তাছাড়াও কিন্তু অনেকগুলো অ্যাসিস্টও পেত, দিমিত্রি কালকে দুটো মিস করেছে বলে, নাহলে কিন্তু সাদিকু একটা সুন্দর অ্যাসিস্টও করেছিল দিমিত্রিকে, কিন্তু দিমিত্রি কনভার্ট করতে পারতো, যেটা বারে মেরেছিল। সাদিকু বলতে গেলে মানে এখন অব্দি যা খেলেছে, কালকে কিন্তু সাদিকুর বেস্ট পারফরমেন্স। আর বাকি মোহনবাগান টিমও ভালো খেলেছে, কিন্তু যেটা বলেছিলাম ডিফেন্সে কিন্তু মাঝে মাঝে যে অফ হয়ে যায়, সেই অফ হয়ে যাওয়ার জন্যই কিন্তু কালকে গোলগুলো খেলে গেছে। গোলগুলো দেখো তাহলে বুঝতেই পারবে। লাস্টের গোলটাও সবাই দাঁড়িয়ে আছে, ওপর দিয়ে কিন্তু দিয়াবেন্তেগস হেড করে দিয়ে চলে গেল। মাঝখানে যেটা আনোয়ার চেষ্টা করেছিল, কিন্তু অত দূর কিন্তু দিয়াবেন্তেগসের ঢোকার কথাই না, পুরো অত দূর গিয়ে ঢুকে সুন্দর কিন্তু ফিনিশ করে দিয়ে বেরিয়ে এলো। কিন্তু তাছাড়া পুরো ডমিনেন্ট পারফরমেন্স মোহনবাগানের বলতে গেলে। আর সেই নিয়ে কিন্তু একদম লিগ শিল্ডের দিকে আস্তে আস্তে চলে যাচ্ছে। আর আমি কিন্তু লাস্টে খেলা শেষে ইভান ভুগোভানোভিচ যে কথাটা বলছে সেই কথাটার সাথে একদম কথা মিলিয়ে বলছি, এই মুহূর্তে মোহনবাগান সুপার জায়ান্টের যা পারফরমেন্স, তাতে শিল্ড জয় থেকে কেউ আটকাতে পারবে না, যদি খুব বড় অঘটন না ঘটে। আর ইভান ভুগোভানোভিচ কিন্তু বলে দিয়েছে মানে প্লে অফ প্লাস শিল্ড দুটোই জিতবে। তো দুটো জিততেই পারে, কারণ অসাধারণ একটা পারফরমেন্স। তবে কালকে একজনের কথা বলবো, যেহেতু নিজে বাঙালি, তো বাঙালি একজন প্লেয়ার, তাকে মানে খুব পছন্দের একজন প্লেয়ার, খুব সুসম্পর্ক, কিন্তু তার খেলা থেকে খুবই আশা হতো, সেটা হচ্ছে প্রীতম কোটালের। মানে এতটা বাজে পারফরমেন্স প্রীতম কোটালের থেকে আশা করিনি, কারণ অন্যান্য সময় দেখেছি বা অন্যান্য ইন্ডিয়ার টিমে বা আগে যখন মোহনবাগানে ছিল বা তার আগে এটিকেতে বা এটিকে মোহনবাগান, সেই সময় খেলা কিন্তু আলাদা লেভেলের একটা খেলো। আর কালকের খেলা দেখে কিন্তু সত্যি অনেক খুব পারফরমেন্সের অনেক ডিটোরিয়েশন কিন্তু হয়েছে। তো যাই হোক, টেবিল নিয়ে একটা কথা বলে দিই, মুম্বাই কিন্তু টপে আছে, একটা ম্যাচ বেশি খেলেছে মোহনবাগানের চেয়ে। তো সবাই যেটা দেখতে পাচ্ছ 19 ম্যাচে কিন্তু 39 পয়েন্ট, মোহনবাগানেরও 18 ম্যাচে 39 পয়েন্ট। কিন্তু একটা কথা বলে দিই,
মুম্বাই ভার্সেস জামশেদপুর যে ম্যাচটা হয়েছিল ওটাই কিন্তু মুম্বাইকে ম্যাচটা দিয়ে দেওয়া হবে, মানে ভিক্টোরিয়াস করে দেওয়া হবে, আর তার জন্য কিন্তু 3-0 রেজাল্টও করবে। তো সেই ডিসিশনটা কিন্তু এখনো আসেনি, ওই ডিসিশনটা চলে এলে কিন্তু 39 থেকে 41 পয়েন্ট হয়ে যাবে মুম্বাইয়ের। আর যেটা মেন কথা, গোল ডিফারেন্স কিন্তু মুম্বাইয়ের 17 আছে, 17 জায়গায় কিন্তু 20 হয়ে যাবে, কারণ ওই ম্যাচটা 1-1 হয়েছিল, যেহেতু ওই ম্যাচটা 3-0 দিয়ে দেবে মুম্বাইকে, তো সেই জায়গা থেকে কিন্তু গোল ডিফারেন্সটাও 20 হয়ে যাবে। মোহনবাগানের গোল ডিফারেন্স 16, কিন্তু যদি 2 পয়েন্ট দিয়েও দেয় এক্সট্রা, মানে 1 পয়েন্ট তো অলরেডি পেয়েছে, 2 পয়েন্ট দিয়েও দেয় 41, সেই জায়গা থেকেও কিন্তু মোহনবাগানের কাছে ম্যাচ অ্যাডভান্টেজ আছে। আরেকটা ম্যাচ জিতলে কিন্তু মোহনবাগানের সেই 42 পয়েন্টই হবে। তো এই জায়গা থেকে মোহনবাগানের 4টে ম্যাচ বাকি, মুম্বাইয়ের 3টে ম্যাচ বাকি, এই জায়গা থেকে মোহনবাগান পয়েন্ট ড্রপ যদি না করে মুম্বাইয়ের কোনো চান্স নেই। একমাত্র চান্স হলো একদম লাস্ট ম্যাচটা কিন্তু মোহনবাগান ভার্সেস মুম্বাই, ওটাই কিন্তু ফাইনাল হয়ে যেতে পারে। তার আগে যদি মুম্বাই পয়েন্ট ড্রপ না করে, কিন্তু কারণ তার আগে কিন্তু মুম্বাইয়ের একটা কঠিন ম্যাচ আছে, এটা ওড়িশার এগেনস্টে। আর বলে রাখি, হ্যাঁ যেটা বলে দিল, যেটাই বলতে যাচ্ছিলাম, যে উড়িষ্যা মুম্বাই কিন্তু একটা কঠিন ম্যাচ, দুজনেই চাইবে সেই ম্যাচটা জেতার জন্য, আর সেইখানে যে কোনো টিম পয়েন্ট লস করতেই পারে, আর যেই লস করবে সেখানেই অ্যাডভান্টেজ মোহনবাগান। হ্যাঁ, ওই ম্যাচটা যদি পয়েন্ট লস করে মুম্বাই, তাহলে কিন্তু আর লাস্ট ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হবে না মোহনবাগান কিন্তু একটা ম্যাচ বাকি থাকতেই জিতে যেতে পারে। তো ওই ম্যাচটার উপর কিন্তু অনেকটা ডিপেন্ড করছে, আর মেন ডিপেন্ড করছে যেটা বললাম, মোহনবাগান যদি 4টে ম্যাচ বাকি সব ম্যাচ যদি জেতে, কেউ ছুতে পারবে না, মুম্বাই তো পারবেই না, কারণ লাস্ট ম্যাচটা মুম্বাইয়ের সাথেই। তো এরপরে আসি বাকি ট্রান্সফার রিলেটেড কিছু খবর রয়েছে, সেগুলো তো একটু দেবো, কিন্তু তার আগে বলে দিই যে 22 তারিখ রাত্রে, মানে 21 তারিখ রাত্রি 12:30টায় এবং 26 তারিখ সন্ধ্যে 7টায় ইন্ডিয়ার দুটো ম্যাচ রয়েছে ফিফা ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার আফগানিস্তানের সাথে। তো সেই ম্যাচগুলো দেখা যাবে, একটু বলে দিই, জিও সিনেমাতে, স্পোর্টস 18-এ এবং সোনি লিভে, এই তিনটেতে দেখা যাবে। এবং যেহেতু কালকে কেরালা হেরে গেছে, এবং কালকে কেরালা হেরে যাওয়ার পর কিন্তু নতুন একটা রিউমার বেরিয়ে গেছে, নাকি দিমিত্রি দামান্তাকোসের সাথে কিন্তু ইস্ট বেঙ্গলে নাকি কথাবার্তা হচ্ছে, এবং ইস্ট বেঙ্গল থেকে নাকি লং টার্ম চুক্তি দিতে চলেছে, মানে 2 বছরের কন্ট্রাক্টের চুক্তি দিতে চলেছে। তো বলে রাখি, দিমিত্রি হয়তো ইন্ডিয়া ছাড়তে পারে বা কেরালা ব্লাস্টার্স ছাড়তে পারে, সেটা কিন্তু অন্য কোনো দেশেও যেতে পারে, ওর কাছে ইউরোপের অফার রয়েছে, বাট ইন্ডিয়ার অন্যান্য ক্লাবও হয়তো ওকে ট্রাই করতে পারে, কারণ এই মুহূর্তে বলা যায় যে মানে ইন্ডিয়ার বেস্ট যদি স্ট্রাইকার হয়, ফরেন স্ট্রাইকার, সেটা কিন্তু দিমিত্রি। এবং তার সাথে যদি, যেহেতু লুনা নেই, ইনজুরির জন্য বেরিয়ে গেছে, যদি লুনা থাকতো তাহলে বুঝতে পারতো এই কেরালা ব্লাস্টার্স টিমটা অনেকটাই ভয়ঙ্কর হতে পারতো। তো সেই জায়গা থেকে দিমিত্রির এই রিউমার একটা উঠেছে। তো বলে রাখি, আমাদের কাছে কিন্তু সত্যি কথা বলতে এখন অব্দি কোনো খবর নেই যে আদৌ ইস্ট বেঙ্গল অফিসিয়ালরা বা ম্যানেজমেন্ট দিমিত্রি দামান্তাকোসের সাথে কোনো কথা বলেছি কিনা। এরকম প্রচুর এখন উড়ন্ত রুমার আসবে চারিদিক থেকে, কারণ সিজন শেষের দিকে যাচ্ছে। কিন্তু একটা কথা বলি, ইস্ট বেঙ্গল, মোহনবাগান, মোহামেডান তো অনেক করলে, এখন কিন্তু একটা ব্রেক আছে, ইন্টারন্যাশনাল ব্রেক, এখানে ইন্ডিয়ার ইম্পর্টেন্ট দুটো ম্যাচ আছে, খুব ইম্পর্টেন্ট, কারণ এটাই একমাত্র অপোনেন্ট যাদেরকে কিন্তু হারানো খুবই মানে ইজি ব্যাপার না হলেও খুব সম্ভব ব্যাপার। তো অ্যাওয়ে ম্যাচ আছে, হোম ম্যাচ আছে, অ্যাওয়ে ম্যাচটাই তো অবশ্যই বাড়িতে বসে সাপোর্ট করো, আর হোম ম্যাচ গুয়াহাটিতে আছে, এটা কিন্তু আমরা যাচ্ছি, সেখানে কিন্তু ব্লগ পাবে, ছোট ছোট ক্লিপ পাবে, সবকিছু পাবে। তো ওগুলোও দেখো, শেয়ার করো, আর ইন্ডিয়ান ফুটবলটাকে, মানে ইন্ডিয়ান ন্যাশনাল টিমটাকে অবশ্যই সাপোর্ট করো। লাস্টে এফসি এশিয়ান কাপে বাজে রেজাল্ট করে দেবে বলে ধর সাপোর্ট করে কি হবে, ওরকম যদি মেন্টালিটি থাকে হবে না কিন্তু। আর আমাদেরকে এরকম আস্তে আস্তে এগোতে হবে, কারণ আমাদের লেজেন্ডারি কোচ তো এমনি আছে, কিছু আর বলার নেই। তো এটাই লাস্টে বলার ছিল। ইন্ডিয়ান ফুটবলটাকে কিন্তু অবশ্যই যে দুটো ম্যাচ আছে সেই সময় কিন্তু একদম ঘুমিয়ে পড়ো না সবাই, এখনের যে এক্সাইটমেন্টটা আছে সেটা জাগিয়ে রেখো, আর ইন্ডিয়ান ফুটবলটাকেও কিন্তু সেম ভাবে সাপোর্ট করো। আর যা যা বক্তব্য তোমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, যা যা বললাম, আর কি মনে হচ্ছে ইস্ট বেঙ্গল ফ্যানদের দিমিত্রি দামান্তাকোস আসলে কেমন হবে সেটাও অবশ্যই জানিও। আর ভিডিওটা পছন্দ হলে লাইক করে দিও, শেয়ার করে দাও, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর বেল আইকনটা টিং টং করে দাও রেগুলার নোটিফিকেশন পাওয়ার জন্য। চলো এখনের জন্য টাটা।